প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বৈশ্বিক মহামারী করোনার কারণে আমাদের পড়াশোনার যে স্বাভাবিক প্রক্রিয়া ব্যত্যয় হয়েছে, সেক্ষেত্রে কলেজ প্রশাসন যে অনলাইন ক্লাসের চালু করেছে, সেই অনলাইন ক্লাসে আজকে আমি আরও একটি প্রেজেন্টেশন তোমাদের কাছে করতে যাচ্ছি। আজকে আমার আলোচনার বিষয় হলো নকডাউন বই, যেটি হিসাব বিজ্ঞান প্রথম পত্রে আছে। হিসাব বিজ্ঞান প্রথম পত্রে নকডাউন বই কেমন। এখন এই নকডাউন বই এটি তোমরা ক্লাসেও করানো হয়েছে। আশা করি তোমরা তোমাদের এই অধ্যায়টি সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে। তবুও তোমাদের আরও ক্লাসকে আরও বেশি মনোযোগী করার জন্য, আরও বেশি পারদর্শী করার জন্য আজকে এই প্রয়াস আমাদের। প্রথমেই আসো, নকডাউন বই জিনিসটা কি। নকডাউন বই দেখো, এখানে লেখাই আছে নগদান। তার মানে হলো যে বইতে সকল ধরনের নগদ প্রাপ্তি এবং প্রদান সমূহ লিপিবদ্ধ করা হয়, সেটাই হলো নগদান বই। সকল ধরনের প্রাপ্তিও আসবে, সকল ধরনের প্রদানগুলোও আসবে, সেটাই হলো নকদান বই। সেক্ষেত্রে এখানে বলা যায়, যেখানে প্রাপ্তি ও পরিশোধ ছাড়া, নগদ লেনদেন ছাড়া ধারে লেনদেন অথবা অনগদ লেনদেন সেগুলো আসবে না। তাহলে তোমাদের এই জিনিসটা ক্লিয়ার যে নকদান বইতে কি কি আসবে? নগদ প্রাপ্তি আসবে, নগদ পরিশোধগুলো আসবে, কোনো ধরনের অনগদ লেনদেন অথবা ধারে লেনদেন আসবে না। আচ্ছা, এখন দেখো, আমরা বুঝে নিলাম যে নকদান বই কি কি আসবে। সকল ধরনের নগদ প্রাপ্তি, সকল নগদ প্রাপ্তি, সকল নগদ প্রাপ্তি আসবে। তারপর সকল নগদ প্রদান সমূহ আসবে। সকল নগদ প্রাপ্তিগুলো আসবে, সকল নগদ প্রদানগুলো আসবে। তাহলে কি কি আসবে না? এগুলো আসবে, ধারে বা অনগদ লেনদেন আসবে না। ধারে বা অনগদ লেনদেন আসবে না। তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম যে নকদান বইতে কি কি আসবে, কি কি আসবে না। এবার আমরা আরেকটু সামনের দিকে যাই। নকদান বইতে কি কি ধরনের অঙ্ক আছে? নকদান বইতে সাধারণত অনেকগুলো আইটেমের অঙ্ক আছে, আমরা সেগুলো এখন একটু দেখব। নকদান বইতে কি কি নকদান বই আছে? এক ঘোড়া নকদান বই, দুই ঘোড়া নকদান বই, তিন ঘোড়া নকদান বই, বহু ঘোড়া খুচরা নকদান বই, এরপর হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। এই সকল আইটেম মিলে হলো যে নকদান বই। আমাদেরকে আলাদা আলাদাভাবে এক ঘোড়া নকদান বই সম্পর্কেও জানতে হবে, দুই ঘোড়া নকদান বই সম্পর্কেও জানতে হবে, তিন ঘোড়া সবগুলো সম্পর্কে জানতে হবে কেমন। এখন দেখো, এক ঘোড়া, এগুলো অবজেক্টিভের জন্য লাগবে। এক ঘোড়া নকদান বইতে ঘরের সংখ্যা 10টি আর টাকার ঘর 1টি। দুই ঘোড়া নকদান বইতে ঘরের সংখ্যা 12টি, তিন ঘোড়া নকদান বইতে 14টি। এই তিনটা থেকেই সাধারণত অবজেক্টিভে থাকে যে কোন নকদান বইতে কয়টি টাকার ঘর আছে। এবার আসো, আমরা প্রথমত এগুলো আরো পরে আলোচনা হবে, এগুলো নেক্সট ক্লাসগুলোতে আলোচনা করা হবে, এগুলো এখন আর আলোচনা করলাম না। এখন আসো, এক ঘোড়া নকদান বই। এক ঘোড়া নকদান বই সেটা হলো যে সকল প্রতিষ্ঠান ছোট, ক্ষুদ্র পরিসরে ছোট, যে সকল প্রতিষ্ঠান খুবই ছোট প্রতিষ্ঠান, যেগুলো ব্যাংকের সাথে কোনো লেনদেনে সংযুক্ত হয় না, সেই সকল প্রতিষ্ঠানগুলো হলো এক ঘোড়া নকদান বই হিসাব পদ্ধতি রাখে। তার মানে এখানে টাকার ঘর হলো শুধু নগদ,
এক ঘর নগদান বইতে টাকার ঘর একটি থাকবে, সেটা হচ্ছে শুধুমাত্র নগদের ঘর। আর দুই ঘর নগদান বই যেটা, সেটা নগদও থাকবে ব্যাংকও থাকবে। টাকার ঘর থাকবে দুইটি, একটা হচ্ছে নগদ আবার হলো ব্যাংক। তিন ঘর নগদান বই তিনটি, নগদ ব্যাংক আর হলো বার্তা। এখন দেখো এই তিনটা জিনিস যখন তোমরা পরীক্ষায় প্রশ্ন পাবে, সেক্ষেত্রে তোমাকে প্রশ্ন পাওয়ার পর দেখতে হবে যে তোমাদের প্রশ্নে কি কি আছে। যদি শুধুমাত্র প্রশ্নে নগদ আর ব্যাংকের কথাই উল্লেখ থাকে তাহলে সেটা হবে দুই ঘর নগদান বই। যদি নগদ আর ব্যাংকের কথা উল্লেখ থাকে সেক্ষেত্রে হবে দুই ঘর নগদান বই। যদি নগদ ব্যাংক বার্তার কথা বলা থাকে সেক্ষেত্রে হবে তিন ঘর নগদান বই। কেমন? আর যখন কিছুই থাকবে না, শুধুমাত্র নগদের কথা বলা থাকবে, অন্য কিছুই বলা থাকবে না, সেক্ষেত্রে আমরা এক ঘর নগদান বই অনুসারে করব। এখন আসো আমরা কিভাবে শুরু করব। তাহলে এটা তোমরা মোটামুটি ক্লিয়ার, সকল নগদ প্রাপ্তিগুলো আসবে, নগদ প্রদানগুলো আসবে, ধারে অনগদ লেনদেন আসবে না, এটা মনে রাখতে হবে। তোমাদেরকে একটু আগেই বলেছি যে এক ঘর নগদান বই ছোট পরিসরের ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান যে সকল প্রতিষ্ঠান আছে সেই সকল প্রতিষ্ঠানগুলো এক ঘর নগদান বইতে হিসাব রাখে। এখন দেখো যেহেতু এটা খুব ছোট পরিসরের ক্ষুদ্র প্রতিষ্ঠানের জন্য কার্যকর, সেক্ষেত্রে এই এক ঘর নগদান বই খুব বেশি তোমাদের আসে না। তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দুই ঘর নগদান বই এবং তিন ঘর নগদান বই আসে। এখন দেখো আমি তোমাদের সাথে আজকে দুই ঘর নগদান বই নিয়ে আলোচনা করব। তাহলে ঘরের সংখ্যা কি হবে? প্রথমত সম্পূর্ণ ঘরটাকে আমি অর্ধেক করব। সম্পূর্ণ ঘরটাকে অর্ধেক করব। নগদান বইয়ের দুইটা পাশ, একটা হলো যে ডেবিট পাশ আর একটা হলো ক্রেডিট পাশ। একটা হলো ডেবিট পাশ আর একটা হলো ক্রেডিট পাশ। এখন দুই ঘর নগদান বইয়ে ঘরের সংখ্যা কয়টি হবে মনে আছে? দুই ঘর নগদান বইতে ঘরের সংখ্যা হবে 12টি। তাহলে 12টি হবে বলে যেহেতু আমরা এখানে দুই ভাগ করেছি, তাহলে ডেবিট পাশে হবে 6টি, ক্রেডিট পাশে হবে 6টি। তাহলে দেখো যেহেতু দুই ঘর নগদান বই, তাহলে টাকার ঘরে কি কি থাকবে? নগদ আর হলো ব্যাংক। নগদ টাকা, ব্যাংক টাকা। এখানেও দিয়ে দিই নগদ ব্যাংক। আচ্ছা আগে এটা শেষ করে দিই। এখানে দুইটা রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, তারিখ বিবরণ। এখানেও তারিখ বিবরণ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা আর হলো ব্যাংক টাকা। তাহলে দেখো 1 2 3 4 5 6, ডেবিট পাশে 6টি, 1 2 3 4 5 6, ক্রেডিট পাশে 6টি। ঠিক সেম ভাবে তিন ঘর নগদান বইতেও পুরো ঘরটাই সেম হবে, শুধু এখানে নগদ ব্যাংক এটার সাথে আরেকটা ঘর আসবে, সেটা হলো বাট্টার ঘর। ক্রেডিট পাশেও নগদ ব্যাংক আরেকটা ঘর আসবে, বাট্টার ঘর। তাহলে কত হবে? 12 এর সাথে দুইটা ঘর যোগ হয়ে হবে 14টি ঘর। এখন আসো প্রথমে আমরা অঙ্কগুলো কিভাবে করব, আজকে নমুনাটা দেখাবো যে কোনটা কোথায় হবে না হবে সেটা দেখাবো। আচ্ছা দেখো কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম যে ডেবিট পাশে কি হবে? সকল ধরনের নগদ প্রাপ্তিগুলো আসবে। কেমন? তাহলে এখানে আসবে প্রাপ্তি সমূহ, ডেবিট পাশে আসবে প্রাপ্তি সমূহ, ক্রেডিট পাশে আসবে প্রদান সমূহ। এখন
নগদান বইয়ের অঙ্ক করতে গেলেই প্রথমে যে কাজটা থাকবে সেটা হলো যে ব্যালেন্স থাকবে। ব্যালেন্স কি? জানুয়ারি 1, 2020 প্রারম্ভিক নগদ উদ্ধৃত 20,000 টাকা, ব্যাংক উদ্ধৃত 15,000 টাকা। প্রারম্ভিক ব্যালেন্স এটা প্রত্যেকটা অঙ্কেই থাকবে, প্রারম্ভিক ব্যালেন্স থাকবে। সেটা নগদেরটা চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন দেখো, প্রথমে আসো নগদেরটা, প্রারম্ভিক নগদ উদ্ধৃত সেটা কিভাবে করবো। প্রারম্ভিক নগদ উদ্ধৃত এটা 2020 জানুয়ারি 1। প্রারম্ভিক ব্যালেন্সটাকে আমরা ব্যালেন্স বিডি আকারে লিখবো, ব্যালেন্স বিডি। ঠিক আছে, এটা সবসময় ডেবিট পাশেই, নগদেরটা সবসময় ডেবিট পাশেই হবে। কত টাকা? নগদে 20,000 টাকা। তাহলে ডেবিট পাশে নগদের ধরে হবে 20,000। তাহলে এটা ওকে হলো। এবার আসো ব্যাংক উদ্ধৃত 15,000 টাকা। ব্যাংক উদ্ধৃত, এখানে ব্যাংক উদ্ধৃত থাকতে পারে অথবা ব্যাংক জমাতিরিক্ত থাকতে পারে। যখন ব্যাংক উদ্ধৃত থাকবে সে ডেবিট পাশে ব্যাংকের ঘরে হবে 15,000। কিন্তু যদি ব্যাংক উদ্ধৃত না থেকে ব্যাংক জমাতিরিক্ত থাকে, ধরো এটা দেওয়া নাই, ব্যাংক উদ্ধৃত জমা নাই, দেওয়া আছে কি জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত 15,000 টাকা। যদি এটা থাকে তাহলে এই টাকাটা এখানে না বসে ব্যালেন্স বিডি আকারে ব্যাংকের ঘরে 15,000 দেব। তাহলে দেখো, তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবার একটু বলছি। প্রারম্ভিক ব্যালেন্স ডেবিট পাশে ব্যাংকের ঘরে হবে কখন? যদি প্রারম্ভিক ব্যাংক উদ্ধৃত দেওয়া থাকে, ব্যাংক উদ্ধৃত দিলে ডেবিট পাশে ব্যাংকের ঘরে। কিন্তু যদি ব্যাংক জমাতিরিক্ত বলে তাহলে আসবে ক্রেডিট পাশে। তাহলে ব্যাংক উদ্ধৃত আসবে ডেবিট পাশে ব্যাংকের ঘরে, আর ব্যাংক জমাতিরিক্ত হবে ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে। এই যে 15,000 টাকা যেটা ব্যালেন্স বিডি আকারে, এটা হলো উদ্ধৃত, আর যেটা ক্রেডিট পাশে দিছি সেটা ব্যাংক জমাতিরিক্ত। একটি প্রশ্নের মধ্যে হয় ব্যাংক উদ্ধৃত থাকবে আর না হয় ব্যাংক জমাতিরিক্ত, দুইটা একসাথে থাকবে না। হয় উদ্ধৃত থাকবে আর না হয় ব্যাংক জমাতিরিক্ত থাকবে। তো আমরা এই অঙ্কে ধরে নিলাম যে ব্যাংক উদ্ধৃত আছে, জমাতিরিক্ত নেই, সেক্ষেত্রে এটা আমাদের লাগবে না। এরপর দেখো, জানুয়ারি 10 নগদে বিক্রয় 15,000 টাকা। নগদে বিক্রয় 15,000 টাকা। এখন দেখো, বিক্রয় করলে কি আমার প্রাপ্তি ঘটে নাকি চলে যায়? আমি কোনো একটা জিনিস বিক্রি করলাম, ধরো আমার হাতে যে কলমটা আছে, এই কলমটা আমি যদি বিক্রি করতে চাই সেক্ষেত্রে কি হবে? আমি বিক্রি করলে আমি যদি এটা বিক্রি করি তাহলে কি হবে? সেক্ষেত্রে আমি টাকা পাবো। ঠিক একই রকম ভাবে যারা বিভিন্ন ব্যবসা করে তারা যদি কোনো কিছু বিক্রি করে, যেমন একটা বই দোকান বই বিক্রি করলে কি হবে? তাদের টাকা আসবে। তাহলে এটা প্রাপ্তি, নগদ প্রাপ্তি। কেমন? এখন বিক্রয় করলে সেটা প্রাপ্তি ঘটে, আর প্রাপ্তি ঘটলেই সেটা কোথায় আসবে? ডেবিট পাশে আসবে। তাহলে দেখো, যেহেতু এটা আমরা নগদান বই করি, তাহলে এখানে আমরা লিখবো বিক্রয় হিসাব। প্রাপ্তি ঘটেছে কিভাবে? বিক্রয় হিসাবের মাধ্যমে। তাহলে এটা কি নগদ প্রাপ্তি না চেকের মাধ্যমে প্রাপ্তি? এটা হলো একটা নগদ প্রাপ্তি। এখানে আসবে আর এখানে আসবে না। আশা করি বুঝতে পারছো। এরপর আসে জানুয়ারি 15 নগদে ক্রয়। $10,000 টাকা। তার নগদে যদি ক্রয় করা হয়, নগদে আমি কিনলাম, কি হবে? নগদে ক্রয় করলে আমি একটা কলম কিনলাম, আমি দোকানে গিয়ে আমার লেখার জন্য একটা কলম কিনলাম। কলম কিনতে গিয়ে কি করতে হবে? আমি কলমটা নিলাম, তাদেরকে টাকা পে করলাম। তাহলে ক্রয় করলে কি টাকা আসে না চলে যায়?
নিশ্চয়ই ক্রয় করলে টাকা চলে যায়, তাহলে এটা প্রদান, প্রদান বা পরিশোধ। কেমন? তাহলে যে কোনো প্রদান বা পরিশোধ আসবে ক্রেডিট পাশে। এখন দেখো তাহলে এই যে প্রদানটা হয়েছে কিসের জন্য? ক্রয়ের জন্য। তাহলে জানুয়ারি 5, 2020, জানুয়ারি 15 ক্রয় হিসাব 10,000 টাকা। এরপর দেখো নগদে ক্রয় গেল, নগদে বিক্রয় গেল। এরপর হলো চেকের মাধ্যমে বিক্রয়। $5,000 টাকা। বিক্রয় যে সবসময় নগদে ঘটবে তা তো না, বিক্রয় চেকের মাধ্যমেও ঘটতে পারে। এখন চেকের মাধ্যমে বিক্রি করলে কি হবে? আমি বিক্রয় করলাম, নগদ টাকা না পেয়ে একটা চেক পেলাম, তাহলে এই যে যখন আমি চেক পেলাম সেটা কি হবে? আমি এটার দ্বারা আমার ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে, কেননা চেক পাওয়া মানে কি এটা আমার অটোমেটিক্যালি ব্যাংকের সাথে অ্যাড হয়ে যাবে। তাহলে চেকের মাধ্যমে বিক্রয়, বিক্রয় হিসাব চেকের মাধ্যমে যেহেতু বিক্রয় করেছে তাহলে প্রাপ্তিটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে, ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে, তাহলে এটা ব্যাংকের ঘরে আসবে। কেমন? আচ্ছা, এরপর আসো এখানে ব্যাংকে জমা দেওয়া হলো। $10,000 টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। এটা হলো প্রতিষ্ঠানের টাকা ব্যাংকে জমা দিলাম, ঠিক আছে? এই ধরনের লেনদেনগুলোকে বলা হয় কন্ট্রা লেনদেন, ঠিক আছে? কন্ট্রা লেনদেন বা বিপরীত দাখিলা। এখন এগুলোর দ্বারা কি হয়? ব্যাংকে জমা দিলে আমার যে ঘটনাটা ঘটে সেটা হলো যে আমার প্রতিষ্ঠানের নগদ টাকা কমে যায় আর ব্যাংকের টাকা বেড়ে যায়। প্রতিষ্ঠানের টাকা কমে যায় কেন? আমি প্রতিষ্ঠানের নগদ টাকাটা সেটা আমি ব্যাংকে জমা দিলাম, সেক্ষেত্রে আমার ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আমার ব্যাংকের টাকাটা বৃদ্ধি পাবে, আর আমার প্রতিষ্ঠানের যে নগদ টাকা আছে সেই নগদ টাকা কমে যাবে। তাহলে এই ধরনের যখন একটা নগদ কমলে আরেকটা ব্যাংক বাড়ে, অথবা নগদ বাড়লে ব্যাংক কমে, দুইটা জিনিস, নগদ আর ব্যাংক, একটা বাড়লে আরেকটা কমবে। যদি নগদ বাড়ে ব্যাংক কমবে, যদি নগদ কমে ব্যাংক বাড়বে। সেই সকল লেনদেনগুলো হলো যে কন্ট্রা লেনদেন। এই ধরনের লেনদেন আছে দুইটি, একটা হলো ব্যাংকে জমা দেওয়া হলো, আর একটা হলো ব্যাংক থেকে অফিসের জন্য উত্তোলন। একটা ব্যাংকে জমা দেওয়া হলো, আর হলো যে ব্যাংক হতে অফিসের জন্য তোমরা খাতা লিখে রাখতে পারো। এই দুইটা আইটেম আছে কন্ট্রা লেনদেনের জন্য। কেমন? তাহলে ব্যাংকে জমা দেওয়া হলো আর ব্যাংক থেকে অফিসের জন্য উত্তোলন, এই দুইটা কি লেনদেন? কন্ট্রা লেনদেন, ঠিক আছে? এখন আমি যেটা করতেছি সেটাই আসি। ব্যাংকে জমা দেওয়া হলো 10,000, তাহলে ব্যাংকে জমা দিলে ব্যাংকের টাকা কি বাড়বে না কমবে? ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে, আর অফিসের নগদ টাকা হ্রাস পাবে। তাহলে ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে মানে কি? এটা ডেবিট দিকে ব্যাংকের ঘরে হবে 10,000 টাকা। তাহলে আর ক্রেডিট দিকে কি কমবে? নগদ টাকা কমবে। সেক্ষেত্রে দেখো যেটা ব্যাংকের ঘরে আছে সেটার জন্য আমরা লিখবো নগদান হিসাব, আর যেটা নগদের ঘরে আছে সেটাকে আমরা লিখবো ব্যাংক হিসাব। সি মানে হলো কন্ট্রাক্ট। তারিখটা হবে কত? 25। আচ্ছা, তাহলে এইগুলো আমাদের অঙ্কটি। এবার যদি আমরা এটা ক্লোজ করি, কিভাবে আমরা ক্লোজ করবো সেটা একটু দেখবো। দেখো এখানে একটু জায়গা খালি রেখে এটা করতে হবে।
দুইটা দাগই সমানভাবে রাখার চেষ্টা করবে। এখানে যে সিরিয়ালে হবে এখানে ঠিক সেম সিরিয়ালেই হবে, উপর নিচ করা যাবে না। তোমাদের পরীক্ষায় খাতার মধ্যে অনেক সময় দেখা যায় কি এটা একতলায় নেমে উঠেছে, এটা দোতলায় নিচে নেমে গেছে, এভাবে উপর নিচ হয়ে যায়, এটাকে সমান তালে রাখতে হবে। আচ্ছা, এরপর আসো আমি আগে নগদ প্রাপ্তিগুলো যোগ করব। তাহলে নগদ প্রাপ্তি হয়েছে আমার 20,000 এর 15,000 35,000। এখানেও লিখতে হবে 35,000। এখানে যা লিখবো এখানেও ঠিক সেম টাকাটাই লিখতে হবে। এখানে যে টাকাটা লিখবো নগদের ঘরে, ক্রেডিট পাশে নগদের ঘরে ঠিক সেম টাকাটাই লিখতে হবে। এখন দেখো আমার প্রাপ্তি ঘটেছে 35,000, আমার খরচ হয়েছে 10 10 20,000, নগদ টাকা হ্রাস পেয়েছে 20,000। তাহলে 35,000 থেকে 20,000 গেলে আর থাকে কত? 15,000। 35 থেকে 20 গেলে আর থাকে 15,000, সেটাকে বলা হয় উদ্বৃত্ত। একটা নির্দিষ্ট সময় শেষে এটাকে বলা হয় উদ্বৃত্ত, ব্যালেন্স সিডি। এটা হলো জানুয়ারি মাস 31-এ সেজন্য। আচ্ছা, নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। আবার বুঝাচ্ছি, প্রথমে আমি নগদগুলো যোগ করলাম, 35,000 হলো। এখানে যা লিখলাম ঠিক এখানেও সেম টাকাটাই লিখলাম। লেখার পর এটা থেকে এই দুইটা আইটেম কি করলাম? মাইনাস করলাম। 35,000 থেকে 10 10 20,000 মাইনাস করলাম, আর থাকলো 15,000 টাকা। এরপর আসো ব্যাংক 15 আর 5 20, 20 আর 10 30,000। এখানে ব্যাংকে হলো 30,000, এটাও ক্লোজ করলাম। এখানে ব্যাংকের ঘরে 30,000, এখানেও ব্যাংকের ঘরে লিখতে হবে কত? 30,000। তার মানে এটার সাথে এটা সমান থাকবে। এখন দেখো এখানে কোনো টাকা নাই। এখানে কোনো টাকা নাই মানে কি, আমার ব্যাংক থেকে কোনো টাকা তোলা হয় নাই, ব্যাংকের কোনো টাকা হ্রাস পায় নাই। সেই ক্ষেত্রে আমার ব্যালেন্সে কত হবে? এখানে যেহেতু 30,000, এখানে কিছুই নেই, তাহলে সমান করার জন্য এখানে ব্যালেন্স দিতে হবে 30,000। মানে আমার ব্যাংক অ্যাকাউন্টে মাসের শেষে কত টাকা আছে? 30,000। আমার নগদে আছে কত টাকা মাসের শেষে? 15,000। সিডি মানে হলো ক্রেডিট ডাউন, বিডি মানে হলো ব্রড ডাউন। ঠিক আছে? এখন যেটা জানুয়ারি মাসের 31 তারিখে হয় সেটা পরবর্তী মাসে বিডি হিসাবে দেখাতে হয়। সিডিটাকে পরবর্তী মাসের 1ম তারিখে বিডি হিসাবে দেখাতে হয়। তাহলে দেখো এখানে জানুয়ারির 31 যদি হয়, এটা হবে ফেব্রুয়ারি 1। ব্যালেন্স বিডি 15,000 আর হলো 30,000। তাহলে যদি এটা একটা হলো যে অঙ্কের নমুনা, তো আজকে প্রথম ক্লাস হিসাবে আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এখানে কিভাবে কোন কোন আইটেমগুলো ডেবিট পাশে কেন আসছে, কোন কোন আইটেমগুলো ক্রেডিট পাশে কেন আসছে, আমি চেষ্টা করেছি তোমাদের সাথে সহজভাবে উপস্থাপন করার জন্য। তো তোমরা বাসায় প্র্যাকটিস করবা, যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি ভালো করতে পারবা পরীক্ষায়। আর যে কোনো প্রশ্নের জানার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো অথবা যোগাযোগ করতে পারো আমার সাথে। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পড়াশোনার মধ্যেই থাকবে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সকলকে।